স্বপ্নরাজ্যে কল্যাণী পরীর দেশের মেয়ে। সোনালী জরির আঁচল, গায়ে চন্দনের সুবাস, কপালে কাঠপোকার টিপ। পরীর দেশের মেয়ে জলে নামে নাইতে, যেন জলে ফুটে পদ্ম। পরীর দেশের মেয়ে চুল ছড়িয়ে দিয়ে তীব্র প্রখর দহনে তপ্ত দহন কেটে যায় পুঞ্জ পুঞ্জ মেঘে। পরীর দেশের মেয়ে পাড়া গায়ে আলতায়, যেন সাত আসমান রাঙা হয় লাল আপায়। মোমের মতো হাত পড়ি ছুঁয়ে দিয়ে জ্যোৎস্নার অহংকার, জ্যোৎস্না ভাঙে খান খান পড়ি রূপ তৃষ্ণায়। রাবারে কোটা আহুতি ভৃত্য সমমর্যাদা তার ঔরসজাত সন্তান মনিরুজ্জামান, মুসলমানের সন্তান মনিরুজ্জামান। তার কি অধিকার আছে? তার কি অধিকার আছে মণিপুত্রীর মুখ হাতে বোনায় রেশমি চুরি? তবু চৈত্র সংক্রান্তির বান্নি বসে কালীগাছ তলায়। এ অতি কুমারী নারীরা দল বেঁধে নৈবেদ্য সাজায় বৃক্ষের আড়ালে লুক্কায়িত মহাশক্তিমতীর তুষ্টির নিমিত্তে। অপুত্রবতী লাল সুতাবাদী বৃক্ষের শাখায় পুত্র কামনায় কুমারী প্রত্যাশা করে সামর্থ্য পুরুষ। উলুধ্বনিতে মুখরিত হয় প্রাঙ্গণ। বসে নানা পেশাজীবী সম্প্রদায় আর ক্ষুদ্র বণিক। আশেপাশের কয়েক গায়ের মানুষের পদচারণায় মুখরিত হয় প্রাঙ্গণ। তুমি কি আর বান্ডা নিবে? প্রণাম গো সুধী তোমরারে। ধন্যবাদ এই জনমে গামুদ্দিন দেওয়ার লাগবো, ওর বাড়ি ফুলমুদ্দিন দেওয়ার লাগবে কান পারি। না আমি পারতাম না। তুই পারছো না কেন? আমার হাতে কোন না যাও সত্যি বান্ডার কার মারবে? এই কেনা খেলারি বান্ডা, এই আমি বসে বান্ডা, এই তুই বান্ডা, এই তুই বান্ডা দেখ, ওর থেকে বান্ডা না। যখন দাঁড়ায় সদ্য যুবক মনি ভূমির মতো হাত পাশে তার কল্পনা রাজ্যের সাত মহলায়। সেই হাত রানাবে সে রেশমি চুরিতে কোনো দরদামের দোকানের সাথে। গাটের পয়সা খুলে দিয়ে দোকানের গোছে হাত ভরে তুলে নেয় গুচ্ছে গুচ্ছে রেশমি চুরি, লাল রেশমি। লাগবো না, পাগল করতে গাই দেবে। দূরে কোনো মসজিদ থেকে ভেসে আসে ফজর আজানের সুমিষ্ট সুর। কাঠের উপর রেখে পবিত্র গ্রন্থ
আপাত বাস্তব শাড়িতে ঢেকে আমিরন নিঃশব্দে পড়ে। সুরের ধারায় সূর্যোদয়ের ভোরে পৃথিবী মুক্ত হতে চায় সকল পাপ পঙ্কিলতা থেকে। পবিত্র গ্রন্থের নির্ভুল উচ্চারণের সুমধুর সুর যেন ধুয়ে নেই সকল রহস্যময়তা স্বচ্ছ সূর্যালোকে। কোরআন শরীফ খানা চোখে ছুঁয়ে চুমুখা আমিরন, যেন কোনো কালে সে শিখেছে তার জননী কিংবা তারও জননী এভাবেই শ্রদ্ধা জানিয়েছে পবিত্র গ্রন্থকে। বাইরে সে দাঁড়ায় ভোরের হাওয়ায়, পাখিরা জেগেছে রাত্রি শেষে, শরীয়তের পর্দা উঠেছে তার অঙ্গে। ধর্মীয় অনুশাসনে নিষ্ঠ মুসলমান সিরাজ মিয়ার কন্যা আমিরনের জন্য নিষিদ্ধ হয়েছে সদর পতন, বেপর্দা পরপুরুষের সামনে। কৈশোরের খেলার সাথে অঞ্জলি কল্যাণী এখন যৌবনের চেনা অচেনা বোধগুলির বিনিময় আর ভাগাভাগির সঙ্গে। সূর্যোদয়েরই ভৌরি নিরাপদ পরপুরুষের আনাগোনাহীন কল্যাণীর সাক্ষাৎ সঙ্গে প্রায়শ সেখানে জোটে অঞ্জলি। ছোঁয়াছুঁই বাঁচিয়ে পরস্পর তিন যুবতী পরিভ্রমণ করে যৌবনের জানা অজানা গোপন রাজ্যে। আমিরনের চোখ পড়ে রায়বাড়ির ফুল বাগানে। প্রাসাদের গা ঘেঁষে বাগানে মালের উদাস্ত শ্রমে ফুটে বেলি, কামিনী, জুই, চাপা। কল্যাণী ভোরে স্নান সেরে চয়ন করে তার কিছু হাতে ঝুড়ি, রেশমি চুরি হাতে মনিরুজ্জামান দাঁড়ায় বাগানের প্রবেশ পথে। ফুলের ঝুড়ি হাতে কল্যাণীর সামনে, সাত আসমানের পরি কল্যাণী। কৈশোরের খেলার সাথে মনিরুজ্জামান। যৌবনের প্রথম আবেগ বিস্তারিত হয় যুবককে আশ্রয় করে। আনম্র যুবতী লাল হয়ে প্রণয় লজ্জায়, পাথরে দেবতার ফুল মাটিতে ফেলে হাত পাতে সে যুবকের প্রণয় বাসনায়, বুক কাঁপে দূর দূর তার অচেনা শিহরণে। ভোরের আলো ভুলে যায় আজ দুই নরনারীর আকাশ পাতাল বিভাজন, পাখির গান ভুলে যায় প্রভুভিত্তির বিভাজনের রূঢ় বাস্তবতা। বাগানে প্রস্ফুটিত পুষ্প ভুলে যায় জাতপাতের ছোঁয়াছুঁয়ির অযৌক্তিক বিভাজন। অতঃপর নিজেকে নিয়ে নয় আর কোন দ্বন্দ্ব, ঈশ্বর প্রজ্বলিত দাও দাও অগ্নিতে আত্মসমর্পণ করে সে। বিস্তৃত হওয়া ধর্ম অগ্নি, সর্বগ্রাসী অগ্নি গ্রাস করে যুবতীর আকণ্ঠ তৃষ্ণা। যুবতী পুরে অন্তহীন দহনে, যুবতী ভ্রষ্ট হয় তার মানবিক বোধ। ঈশ্বর আগুনে পড়ে যুবতীর পবিত্র সার, অন্ধ হয় যুবতী ঈশ্বর তীব্র দহনে। ধ্বংস আর প্রলয়ের দাবা বাজে তার নির্বোধ চেতনায়। ঈশ্বর অগ্নির দাবানলের মতো ছড়াই ডাল পালায়, এ ডাল সে ডাল, এই বৃক্ষ সে বৃক্ষ। দেবালয় নগরী সর্বনাশা অগ্নিতে ভস্ম হয় যেন লঙ্কাপুরী সম সকল কল্যাণ বোধ। খবরটি পৌঁছে যায় হরপ্রসাদ রায়ের কানে। নীল রক্তের অহংকার আর তীব্র ক্ষোভে কেঁপে ওঠেন তিনি। হুঙ্কার ছুড়েন যেন খাঁচা মুক্ত ক্ষুধার্তবাদ। মনিকা, তোর এত বড় সাহস, এত বড় সাহস মনিকা! অতঃপর প্রজা শাসনের উত্তরাধিকারের বেদ ছপাক ছপাক তাতে মনিরুজ্জামানের পিঠে ছুটে যাচ্ছে, গলা করে যায় আমিরের এ প্রান্ত ও প্রান্ত। সমবেত প্রজারা দেখে সম্ভ্রমে করুণার কষ্টে তবু এগিয়ে রক্ষা করার দুঃসাহস নেই কারো। এত বড় সাহস তোর মনিরা, এত বড়! ওরে মাফ করে দেন বড় কর্তা, ওরে মাফ করে দেন। এত বড় সাহস ওর জীবনে কোনোদিন করবো না বড় কর্তা, জীবনে কোনোদিন করবো না। অপমানের তীব্র ক্ষত
সঙ্গে প্রচন্ড ব্যথা, প্রখর তপ্ত শরীরে শিরাতে গ্রাম ছাড়ে মনের উত্তমা। সিরাজ মিয়া গায়ের সম্ভ্রান্ত মুসলমান, পাটের ব্যবসা ফুলে ফেপে সম্প্রতি ধনাত্ম সে, মস্তিষ্কে ক্রিয়াশীল ক্ষমতা প্রত্যাশা, আমিরন ঔরজাত সন্তান তার। আমিনুদ্দিন আমারে ডাকছেন মিয়া সাহেব? তোমার পোলারে বড় কর্তা খুব মাসে শুনলাম। বড় কর্তার লোকে বেয়াদবি করছে। বিয়াদবি করছে? আরে বিয়াদবি করছে বলে না বুঝা, বাচ্চা বয়স, হের লেগে মারতে হইব ও মানুষের মতো। এইটা কি কোন মিয়া সাহেব? বড় কর্তা আমাকে মুনিবের মতো, 7 পুরুষে হ্যাঁ নুন খাইয়া বড় হয়েছি। হ্যাঁ মারবো না তো কে মারবো? হ্যাঁ মারলে এটা মানুষের মতো কাম হইব কেন? সারাটা জীবন হিন্দু গোকুলামে কইরা কইরা তোমাকে অভ্যাস খারাপ হইয়া গেছে আমিনুদ্দিন। আরে তোমার পোলারে বড় করতে মারলই এমন কইরা, আর তুমি কও হে মারবো না তো কে মারবো? তোমারে আমার করুণা হয় আমিনুদ্দিন, হ্যাঁ করুণা হয়। আরো 2-4 দিন পর নৌকা ভরে আসে ভিনগাঁয়ের চৌধুরী বংশের অভিভাবকরা। নকশা খচিত শতরঞ্জিতে পাশ বালিশে হেলান দিয়ে তারা মাপেন কন্যার যোগ্যতা। কন্যা আঁচলে ঢেকে মাথা, পানির থালা হাতে বসে অগ্নি পরীক্ষায়। পরীক্ষায় উত্তীর্ণ কল্যাণীর বিয়ে সপ্তচক্র ঘটে দূর গ্রামের এক অচিন পুরুষের সাথে। আশেপাশে কয়েক গায়ে ধনী দরিদ্র নির্বিশেষে বিশ্রামহীন পুরুষ নারীরা উদয়াস্ত শ্রম দেয় রায়বাড়ির বিবাহ বাসরে। অষ্টপ্রহর হাড়িতে ফুটে অন্ন, সুগন্ধি খাবারের সুবাসে মৌ মৌ করে গা। অসীম প্রজননের প্রতীক কলাগাছ পুঁতে নির্মিত হয় বিবাহের মঞ্চ। গয়না আর সুবাসিত চন্দনে জর্জরিত কল্যাণী অগ্রসর হয় শাস্ত্রীয় আচরণের দিকে। সর্বভূক অগ্নি, সর্বশক্তি অগ্নি, সৃষ্টি সভ্যতার অত্যাশ্চর্য নিয়ামক অগ্নি, প্রকৃতি আর পূর্বপুরুষকে সাক্ষী রেখে সপ্তপাকে আবদ্ধ হয় অচেনা পুরুষের সাথে। পত্রপুষ্পে গ্রন্থিত সজ্জিত মালা পরস্পর বদল করে 7 বার বেদমন্ত্র সহযোগে আত্মসমর্পণ করে অচেনা ভবিষ্যৎ শ্রমিকে। কল্যাণী ভাবে এই ভালোবাসার আশ্রয় কি কাঙ্ক্ষিত ছিল তার? অন্তরে কুলনারীদের বিচিত্র ব্যস্ততা যখন স্থিমিত হয়, রাত গড়ায় গভীরতার দিকে। আর অঞ্জলির একাগ্র অপেক্ষায়
বিয়ে বাড়ির হাজাকের আলো কেমন মলিন হয়। চুলে রঙিন ফিতা নেই তার, পাট ভাঙা শাড়ি নেই সাষ্টাঙ্গে, আলতা চুরির বাহার নেই অঙ্গে। সব আয়োজন অপূর্ণ আজ একজনের অভাবে। অথচ হরপ্রসাদ রায় ভুলেও স্মরণে আনেন না সে নাম। ফিসফিসানি শুনে অঞ্জলি গায়ে, স্বদেশী হয়েছে শশী কিশোর। 5 জনে বলে, স্বদেশী হলে কি গায়ে ফিরতে নেই বোনের বিয়েতেও? মাস্টার মশাই বলেন অস্ত্র হাতে ইংরেজ মেরে বেড়ায় শশী দাদা। মাস্টার মশাই বলেন পুণ্যের কাজ। মানুষ মারা কেন পুণ্যের কাজ হয় বুঝে না অঞ্জলির মনুষ্য হৃদয়। তবুও ভিতরে ভিতরে রোমাঞ্চ জাগ্রত হয় তার। কিশোরীর চপলতা নেই, যৌবনের লাজ নম্র আভা তার দেহ মনে। দিবানিশি সে অপেক্ষা করে এক যুবকের পদশব্দ শোনার আকণ্ঠ তৃষ্ণায়। স্বপ্নরাজ্যের রাজকুমার আসবে। সেই উৎসবের রাতে আধারে পোতালি বাজে খসখস, জোনাকিরা মিটমিট বলে কানে কানে, হাওয়া বলে চুপি চুপি। তখন নিভে গেছে হেজাক, থেমেছে সানাই। আধার ভেদ করে সে আসে, সদর দরজায় নয় অন্দরের চোরাপথে। দাদা তুমি? চিৎকার কইরা জানান দিস না অঞ্জলি। কেন তুমি কিশোর দেশের কাজ করতাছো, পুণ্যের কাজ করতাছো? বাহ, আমাগো অঞ্জু তো অনেক কথা জানে, তা কেমনে জানলি এত কথা? কেন মাস্টার মশাই কইছে। মাস্টার মশাই? ও দাদা কি ভাবতাছো? কই কিছু না তো। আইসা অঞ্জু, কল্যাণীরে তোরা শেষ পর্যন্ত বিয়া দিয়া দিলি, আর আর আমি কিছুই করতে পারলাম না। কেন পালে না শশী দাদা? কেন তখন তুমি আইলা না? আইলে কি হইতো? কল্যাণী মনিরে ভালোবাসতো, ওর সাথে কল্যাণীর বিয়া হইতো। এটা হয় না অঞ্জলি, এটা অসম্ভব। কেন সম্ভব দাদা, কেন সম্ভব? তুমি না বিপ্লবী? মাস্টার মশাই কর যারা সব বাধা তুচ্ছ করতে পারে তারাই বিপ্লবী। তুমি কেমন বিপ্লবী দাদা? বুঝলি অঞ্জু, দেশ হইল মায়ের মতন। এই যে দেখ, আমরা লড়তাছি দেশ স্বাধীন করবার জন্য। দেশ স্বাধীন হইলে কি হইতো দাদা? কল্যাণী মনিরে বিয়া করতে পারতো। বোকা মেয়ে, স্বাধীন হইল অন্যের অধীনে না থাকা। এই যে দেখ, আমাকে শাসন করতেছে অন্য দেশের সাদা চামড়া মানুষগুলা। এইটা হইল পরাধীনতা। দেশ স্বাধীন না হইলে আমরা সারা জীবন ইংরেজরা গোলাম হইয়া থাকুম, আর গোলামি করে কেউ কোনোদিন সত্যিকারে মানুষ হইতে পারে না। দেশ স্বাধীন হইলে আমরা সত্যিকারের মানুষ হইতে পারবো দাদা। সত্যিকারের মানুষ কারে বলে? মানুষের মনে যদি বিভাজন না রাখবো, সমাজে বিভাজন সৃষ্টি হইব কেন? মনের ভেতর কেন কল্যাণী বুঝি না মুসলমান মনিরুজ্জামানের ভালোবাসা যায় না, আর মুসলমান বলে তো কল্যাণীর ভালোবাসা থাইমা থাকে না। যুবতীর জননী শৈলবালা দেখে গভীর রাত কেমন উজ্জ্বল হয়ে একজোড়া যুবক যুবতীর স্বতঃস্ফূর্ত মুখরতায়। নিভু নিভু হ্যাজাকের আলো যেন মলিন যুবক যুবতীর উজ্জ্বলতায়। অজানা আশঙ্কাই কেবল শৈলবালার অন্তরাত্মা, তীক্ষ্ণ শাসনে কঠোর অন্তিনী। অঞ্জু, রাইট হইছে, ঘুমাইতে যাও। বাবা শশী, সারা বছর তো বনে বাজারে ঘুরে বেড়াও দেশ উদ্ধার কইরা, কতদিন পর আইলা বাপের ভিটায়। মাঝে মাঝে বাড়িতে আইতে মন চায় বাবা। কি চাও? রায় বাড়িতে পুলিশ ঢুকিয়া রায় বাড়ির সম্মান ধোঁয়ায় মিশিয়ে দিক। সারা বছর যখন বনে জঙ্গলে ডাকাতি করে বেড়াও, তখন বাড়িতে আইতে মন চায় না? বাবা, আমরা সংগ্রাম করতেছি স্বরাজের লাগিয়া, স্বাধীনতার সংগ্রামে ডাকাতি বলে অপমান করবেন না আপনি। স্বরাজ আনবো, দেশ স্বাধীন করবো, বন্দে মাতরম গান গাইয়া লাঠি ঘুরে যুদ্ধ করবো ইংরেজ দলকে। যাও, বাইরে আমার বাড়ির থেকে। ডাকাতির খাতায় নাম লেখাইয়া তুমি আমার মাথা হ্যাক করে দিছো সরকারের কাছে। ডাকাতি ছাড়তে না পারলে আর কোনোদিন আসবো না আমার বাড়ি।
না হইব ওরে আমি ত্যায্য করব। অঞ্জু, ওমা অঞ্জু, শুনলাম শশী আইছিল। মাস্টার মশাই, আপনি বলেন পুণ্যের কাজ, পুণ্যের কাজে যদি হইব এভাবে পালাইতে হইছে কেন? মাস্টারমশাই কি দেখেন অঞ্জলির চোখে? অন্তত তোলপাড় করা কষ্ট। অঞ্জলি অস্থির চিত্তের কাছে সান্ত্বনা নয়, বরং বৌদ্ধিক বিবেচনা তিনি বলেন, অঞ্জু তুই কার জন্য কষ্ট পাস মা? দেশের নামে যার প্রাণপণ করেছে তাদের তো আবেগ প্রশ্রয় দিলে হয় না মা। বেলা গড়ায় কথা গড়ায়। মাস্টারমশাই সহজগ্রাম্য সরলতায় অঞ্জলির সামনে উন্মোচিত করেন নিষিদ্ধ ঝাঁপি এক অজানা ইতিহাস। সেইবার গ্রামে কুজাগুড়ি পূর্ণিমা দিক বিদিক ভেসেছিল থইহীন জোছনায়। রূপুর থালার মতো চাঁদ দিয়েছিল উজাড় করে চকচকে রূপা। গাছের মগডালে সুবিস্তৃত ধানি খেতে গৃহস্থী সম্পন্ন উঠানে, ঘরে ঘরে মঙ্গল শঙ্খ আর উলুধ্বনিতে আবাহন সম্পন্ন হচ্ছিল ধনের দেবী লক্ষ্মী। আর সেদিন জমিদারের নাট মণ্ডপে কবি গানের লড়াই। বাপ মেয়ের সুর ছুঁয়েছিল সমাগত সুধীর হৃদয়। গভীর তত্ত্বকথার যুক্তি আর তর্কের লড়াই। খ্যাতনামা গায়েন আর তার কন্যার আবেদনে খান খান ভেঙে পড়েছিল যেন কুজাগুড়ি রাতের পূর্ণিমা। দয়াল গুরু বহর ভাব লাগাইয়া দিলি মনে রে বড় ভাব লাগাইয়া দিলি মনে রে বড় ভাব লাগাইয়া দিলি মনে হেরে বড় ভাব লাগাইয়া দিলি দেব পূজা দেব ভজ কোথায় থাকে সে? বলতে পারলে দেব স্বয়ং আসিবেন নেমে। বলতে পারলে দেব স্বয়ং, বলতে পারলে দেব স্বয়ং আসিবে নেমে বড় ভাব লাগাইয়া দিলি মনে ভাব লাগাইয়া দিলি বসনঙ্গে তুমি দেবালয়ে যাও, সেথায় দেব আছেন বসে আর ভোজনা গাও। সেথায় দেব আছেন বসে, সেথায় দেব আছেন বসে আর ভোজনা গাও বড় ভাব লাগাইয়া দিলি মনে ভাব লাগাইয়া দিলি মনে
হাতে, শুদ্ধ তিনি রাখবেন বটে, সন্দেহ কি আছে? শুদ্ধ তিনি রাখবেন বটে, শুদ্ধ তিনি রাখবেন বটে, সন্দেহ কি আছে? বড় বাংলা গাইয়া দিলি মোরে, বড় বাংলা গাইয়া দিলি মোরে। বলি শোনো, তাই যদি হবে ভাবে অসতাত্ময়, অনাচারে অবিচারে জগৎ কালো হয় কেন, জগৎ কালো হয় বলো, জগৎ কালো হয়। তাই তো বলি পিতা তুমি সত্য মেনে নাও, মানুষের এই অন্তর সত্যে জগৎ ভুলাও। শোনো হে মানব জাতি, অন্তরে সত্য সৃষ্টি করে তত্ত্ব দিয়ে ভোলাও জগৎটারে। সত্য কঠিন সত্য বটে, সত্য চিরদিন, সত্য মানে না থাকে আর জগৎ কঠিন। আপনারা সবাই বলেন তো, সত্য মানলে কি জগৎ কঠিন থাকে? থাকে না, থাকে না। এবার আপনারা বলেন তো, কি হলো? থ হয়ে বসে আছেন কেন? বলেন। সত্য কঠিন সত্য বটে, সত্য চিরদিন, সত্য মানে না থাকে আর জগৎ কঠিন। সত্য মানে না থাকে আর, সত্য মানে না থাকে আর, জগৎ কঠিন। বড় বাংলা গাইয়া দিলি মোরে, 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 বড় বাংলা গাইয়া দিলি মোরে। কবিয়াল মেয়েটিকে মনে ধরে হরপ্রসাদ রায়, ঘরে সুন্দরী যুবতী স্ত্রী, তবু এই কবিয়াল মেয়েটি মন চঞ্চল করে তার। পালা শেষে উঠে আসেন তিনি। অস্থির চিত্ত হরপ্রসাদ রায় পায়চারি করেন বৈঠকখানার এ প্রান্ত ও প্রান্ত। প্রণাম হই বড় কর্তা। কবিয়াল মায়াটা কি তোমার? আগে আগে কর্তা, একটাই কন্যা আমার, মা মরা। মায়া ডারে রাখা যাইবা? কত দিলে খুশি তুমি? জাত পাতে ঠিক নাই গায়নের, কন্যা আমার সাথে গান গায়ে বেড়ায় গ্রামে গ্রামে। ঘরের বউ সম্মান তোরে দিবেন না কর্তা? এখানে তোমার কন্যার কোনো অমর্যাদা হইব না। কত দেওয়ান লাগবো সেটা বল। তা দিয়েন হিসাব কইরা, একটাই কন্যা আমার, মা মরা। কাল সকালে নিয়ে যাইবেন না এবার কাছ থেকে। আগে আগে কর্তা। হাজার টাকায় বিক্রি হয়ে যে শৈলবালার ভাগ্য ও ভবিষ্যৎ। এখানে কোনো অমর্যাদা অসুবিধা হয়নি তার, তবু মেয়ে অঞ্জলি পায়নি কল্যাণীর মর্যাদা। গ্রীষ্মের বিষণ্ণ বিকেলে রুদ্রাক্ষের মালের কৃষ্ণনাম জপতে জপতে শৈলবালা বসত কুটিরে ছায়া ঘেরা বারান্দায়। দৃষ্টি ঝাপসা হয়ে আসতো তার নিকানোর সংসারের কল্পনায়। স্বাদ হতো সপ্তব্যঞ্জন রেধে নৈবেদ্য সাজান প্রিয়তম মানুষের জন্য। আর অঞ্জলি অবাক দৃষ্টিতে দেখতো জননীর অচেনা রূপ। রহস্যময় বোধ হতো তার চির চেনা জননীর আচরণ। এমনি দিনে একদিন গায়ের ঘাটে নোঙ্গর করে গোড়া শাসকের অনুগত সৈন্যভর্তি নৌকা জমিদার সাগরে পানাহার সমাকান্তে তারা হানা দেয় মাস্টার মশাইয়ের ঘরে। সশস্ত্র স্বদেশীদের আশ্রয় প্রশ্রয় আর সহযোগিতা প্রদানের গুরুতর অপরাধে হাত করা উঠে মাস্টার মশাইয়ের দুহাতে। যে হাত প্রতিদিন প্রজ্বলিত করেছে জ্ঞান আর চেতনা উজ্জ্বল আলোক শিখা, নিমিষে সে হাত অকর্মণ্য হয়ে যায় স্বেচ্ছাশকের শৃঙ্খলে। নৌকায় উঠতে উঠতে ঘাটে সমবেত সন্ত্রস্ত গ্রামবাসীদের উদ্দেশ্যে মাস্টার মশাই বলছেন, জয় আমাদের সুনিশ্চিত। তার কদিন পরে মৌলবীর পোশাকে গায়ে ফিরে মনিরুজ্জামান। গায়ে রটে যায় মুসলিম লীগের বড় নেতা মনিরুজ্জামান শহর থেকে কেবল 2-3টা পাশই নয়, পাকিস্তান আদায়ে সংগ্রামী যোদ্ধা হয়ে ফিরেছে। পুত্রকে দেখে বড় অচেনা লাগে আমিনুদ্দিন। সন্ধেবেলায় পুত্র যখন বেরিয়ে যায় পাকিস্তান কায়েম আন্দোলনের যৌক্তিকতা বিষয়ে প্রচারপত্র বিতরণে, তখন আমিনুদ্দিন সমবয়সী মুসলমানদের সাথে নিয়ে কারবালার পুঁথি পড়ে স্মৃতি খুঁজে সুর করে করে।
হায় হাসান হায় হুসেন বলে কান্দে পশু পাখি, শামসুরু জাসমানও কান্দে হইয়া তাদের সাথে। ইমাম হোসেনের বিবি কান্দে জারে জারে, দুধের শিশু আজ গোড়া আমার জলপি পাশায় মরে। ইমাম হোসেন পুত্র নিয়ে ফুরাত পারে যায়, বলে এক ফুটা পানি দাও আমায়, পুত্রকে বাঁচায়। হেজিদের পোষা কুকুর দয়া মায়া নাই, ইমাম পুত্র শহীদ করলো তীর বেড়ে অনাকাঙ্ক্ষিত সেখানে প্রবেশ করে পাটের মহাজন সিরাজ মিয়া গায়ের সম্মানিত মুসলমান মহাজনের কখনো আসার কথা নয় এই সান্ধ্যপুতির আসরে। ওয়ালাইকুম ওয়ালাইকুম। আরে লাগবো না থামলা কেন আমিনুদ্দি? এত সুন্দর পড়তে আসো। আর মিয়া সাপ পড়া, এই সন্ধ্যাবেলায় কাম কাজ নাই, সময় কাটায় আর কি। মুসলমানরা আলাদা রাষ্ট্র হওয়া এখন শুধু সময়ের ব্যাপার। আর এই পোলার মর্যাদা তো বুঝবা মিনুদ্দি, না হয় সারা জীবন হিন্দুকে গোলামি করছো। আলাদা রাষ্ট্র হইলে পোলা ঠিক মন্ত্রী মিনিস্টার হইব। হ্যাঁ ঠিক কথা, ঠিক কথা নিয়ে আসা। শহর থেকে বড় বড় পাশ দিছে পোলা, কি নুরানি চেহারা, কি সুন্দর করে কথা কয়। তোমরা কি আরো বসবো মেয়ারা? আমরা উঠি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। ওই আমার বিষয় সম্পত্তি যা আছে সব তো তোমার ওই পোলা রইব। তাছাড়া মুসলমান সমাজে তুমিও যাতে ওঠার সুযোগ পাইবে আমিনুদ্দি। শিক্ষিত পোলা, সারাদিন এক কাম, লোকে লেঙ্গে পাকিস্তান, কি করে যে তার সিদ্ধান্ত আমি দেই মিয়া সাহেব। সিদ্ধান্ত তোমার দিতে হইব, তুমি হইলে পোলার বাপ। ওই মূর্খ বকলম আমিনুদ্দি আবার কি করবো? পোলাটার তো বাড়িতে পাইলাম না। বাপ বেটা আমার প্রস্তাবে রাজি না হইয়া যাইব কই? আমার মতো সিরাজ মিয়া 10 গ্রামে কজন আছে? কজন আছে? ওই হাবাইতে আমিনুদ্দির পোলারে মাইয়া দিব কারা দিব? শুধু ওই পোলারের দিকে চাই। দাও একটা পানি দাও। বাপ্পায়ের শেষানি শুনে আমিরন কান পেতে চুপি চুপি। অদ্ভুত শিহরণ জাগে মনে, কেমন লালচে হয়ে ওঠে নাসিকাগ্র, কপল দয় কানের লতি। আমিরন শুনে বুকের ভিতর নদীর পার ভাঙার ধরাস ধরাস শব্দ। বাইরে তখন ঝমঝমে বৃষ্টি, আমিরন যেন উড়ে হাওয়ায় হাওয়ার সাথে। মনে পেখম মেলে বাহারে ময়ূরী। বন্ধজালের নিচ থেকে নামে আমিরন। অঝোর ধারায় আনন্দের ধারার সাথে একাকার মিশে যায় বর্ষণ ধারা। আকাশ ভেঙে নামে যেন যুবতীর প্রেম বৃষ্টির ছদ্মবেশে। যুবতীর মতো বুঝি তৃষ্ণার্ত ধরণী সিক্ত হয় আকর্ষ তৃষ্ণা রাখে। ফলবতী হয় যেমন বৃক্ষ রাজি, পূর্বরা মৃত্তিকা, তেমনি প্রেমের বর্ষণে যুবতীর সলাজ রাঙা। তোমার কথা মনে হইলে বুক ভাসে নয়ন জলে।
এমনি রাতে একদিন অন্ধকার ঘনীভূত হয় বর্ষণ মুখর রাত। ঝিঝি পোকার একটানা সুরে প্রকৃতির কোন। কাছে কোথাও বেংডাকে সঙ্গম প্রত্যাশায় নৌকা খাতে শোনা যায় ছলাৎ ছলাৎ বৈঠার শব্দ ছাপিয়ে মাঝি নিরলে থমথমে বিষণ্ণ চেহারায় অকাল বৈধব্যে সংযম আরোপিত কল্যাণীকে বরণ করে নিঃশব্দে। মনিরুজ্জামান দেখে আড়াল থেকে প্রিয় রমণীকে দুগ্ধ ফিরি শুভ্রতা আধারে মিশে অগ্রসরমান যুবতী যেন অতি প্রাকৃত মানবী। মনিরুজ্জামান দেখে এই কোন অবয়বটা স্বপ্ন রাজ্যের লালপরীর, এই কেমন আবরণ মানবীর বিস্ময়ে আত্মবিস্মিত হয় মনিরুজ্জামান। কল্যাণীর চোখে হঠাৎ পরে সে বিস্ময়াপন্ন দৃষ্টি, একজোড়া মানব মানবী দৃষ্টি বিনিময় হয় এক অনির্দিষ্ট ভবিষ্যতের যাত্রাপথে। যুবক আত্মবিস্মৃত, প্রথম যৌবনের প্রণয় উচ্ছ্বসিত হৃদয়ের বহির গোপনে। যুবতী অসহায়, সংযমের কঠোরতা যেন ব্যর্থ হতে যায় আবেগ নিয়ন্ত্রণে। যুবকের আকাঙ্ক্ষা হয় নিমিষে চূর্ণ করে সে পার্থিব বিভাজনের দেয়াল যুবতীর স্বাদ হয় তুচ্ছ করে জাগতিক আচারের যাবতীয় শৃঙ্খল আশ্রয় নেয় নিশ্চিত প্রণয়ে। মানব মানবী পতিত হয় মর্তলোকে, নতমস্তকে যুবকহাটি স্বগন্তব্যে। যুবতীও সমান্তরাল যাত্রা পথের অক্লান্ত যাত্রীরা জানে না ঠিক কতটা পথ অতিক্রমণে মেলে বিভাজনহীন অখণ্ড ঠিকানা। মনিরুজ্জামানের কাছে নমস্কার করতে হয় সিরাজুলের কন্যার বিবাহ প্রস্তাব। অপমানের বিষাক্ত দংশনে ক্ষত বিক্ষত সিরাজুলকে প্রসরে প্রতিশোধ নেশা, বিত্তহীন হিন্দুর গোলামি করা আমিনুদ্দিন, তার পুত্র মনিরুজ্জামানের দুঃসাহস প্রসাদিত উদারতার প্রতিশোধের হিংস্র নেশায় আস্তে পিস্তে বিস্তারিত হয় রক্ত বীজের মতো দ্বিগুণ চতুর্গুণ বৃদ্ধি বিস্তার ঘটে অকল্যাণ সে আকাঙ্ক্ষা। সিরাজ মিয়া প্রসে ওঠে অসহ্য ক্রোধে দুর্দমনীয় রুষে। প্রতিশোধের হিংস্র নেশা তদ্গত হিংস্র ক্রোধ অস্থির করে থাকে। সুযোগ খুঁজেছে মনিরুজ্জামানকে হেয় প্রতিপন্ন করার নিমিত্তে। যুবক খবর রাখে না সে তুচ্ছ বিষয়াবলী। পাকিস্তান আদায়ের সংগ্রামে একনিষ্ঠ সংগ্রামী সে, কিন্তু আপামর মুসলিম জনতা যেন সচেতন নয় সে আন্দোলন সম্পর্কে। অধিকার বঞ্চিত এই বিশাল জনগোষ্ঠীকে বৃহত্তর আন্দোলনে সংলগ্ন করার প্রত্যাশার কালীগাছতলার মাঠ, যেখানে চৈত্র সংক্রান্তির বান্নি বসে, সেখানে সামিয়ানা খাটিয়ে আয়োজন করে মিটিং এর। রাতারাতি মাইক ভাড়ায় খবর পৌঁছে যায় আশেপাশে কয়েক গায়ে মুসলিম পাড়ায়। দাড়ি টুপির ছিন্নবেশী, ভদ্রবেশী, অবস্থাপন্ন, নিম্নবিত্ত নির্বিশেষে কয়েকশো মুসলমান জমায়েত হয়। এমন সুযোগ তারা পায়নি কোনোদিন, কোনোদিন শুনিনি এমন কথাও। সাফিক দাড়ি, জিন্না টুপি পরা, গুরুগম্ভীর চেহারা সমীহযোগ্য নেতাদের সাথে নিষ্পুত্রকে এক মঞ্চে দেখে সম্ভ্রম আর অহংকার বুঝে উদ্বেলিত হয় আমিনুদ্দিন। ভাই সাহেব, হিন্দুদের নির্যাতনের জাতাকলে পিষ্ট হয়েছি আমরা। কি পেয়েছি বলুন? এই দেশে জমি তাদের, জমিদারি তাদের, ডাক্তার উকিল শিক্ষা সব তাদের। আমরা কি পেয়েছি বলুন? ভাই সাহেব, আজ সময় এসেছে জেগে ওঠার। আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলুন, লড়কে লেঙ্গে পাকিস্তান, লড়কে লেঙ্গে পাকিস্তান, লড়কে লেঙ্গে পাকিস্তান। মনিরুজ্জামান, কালীগাছতলায় মিটিং বসাইছ কারে জিজ্ঞাসা করিয়া? কেন? ওই জায়গা কি কারো ব্যক্তিগত সম্পত্তি? এত বড় সাহস! মুখে মুখে কথা! মুখে মুখে কথা কইলাম কই? প্রশ্ন করলেন, উত্তর দিলাম। মনিরুজ্জামান, চোখ রাঙালেন না বড় কর্তা। আপনি কোন চোখ রাঙানির দিন শেষ।
আমিনুদ্দিন অবাক চোখে অচেনা যাবে না। এমন দিন দেখবে সে জীবদ্দশায় চামড়া চোখতে কল্পনাও করে। ঘটনাটা সর্বগ্রাসী মহামারীর মতো সংক্রামিত হয় গ্রাম গ্রামান্তরে, জায়গায় আঘাত করে সম্ভ্রান্ত বর্ণবিন্দুতে বদলে যাচ্ছে চোখের সামনে কেনা দৃশ্যপট। যন্ত্রণাময় অস্থিরতা তারা একত্রিত হয় অভিভাবক সহ অশ্বত গাছের চাতালে। ঘটনাটা কি শুনছেন? শুনছে না বলে এত বড় সাহসের চাষাগুলোর ওই বড় কর্তা মুখে মুখে কথা চিন্তা করে না। বড় করতে কি করলেন? সব সহ্য করলেন, কিচ্ছু বললেন না। এদিকে ঘুর করলি ঘুরবা শুনে ইংরেজি রাজত্ব ভাগ হয়ে দিব, হিন্দুদের জন্য হিন্দুস্তান আর এটা মুসলমানের রাজত্ব, এইটা তারই লক্ষ্য। এই কথাটা মনে রাখে আর মরণ হইল না কে? সামনে আসে প্রতিশোধের মোক্ষম সুযোগ। উদ্দেশ্য আড়ালে সহমর্মিতা প্রকাশের ভানে হঠাৎ উপস্থিত হওয়া সমবেত জটলায় আরে ওই মুসলিম লীগের নেতা হয়েছে বইলা মনিরুজ্জামান কি মাথা কিনা নিছে আমাগো? আরে আরে আমরা কি মরে গেছি? আমরা কি মরে গেছি? তাহলে চলেন বড় কর্তার কাছে যাই, বড় কর্তারে জিগাই শক্ত হাতের একটা বিহিত ধরতে। চলেন। আরে আসে আসে অশ্বিনী মাধবের নেতৃত্বে হিন্দুরা গমন করে বড় কর্তার কাছে সমর্থন প্রত্যাশা। মনিরুজ্জামানকে হেয় করার গোপন বাসনা ছাপিয়ে দেয় বিশ্বাস বাসনা। সিরাজকে উপলব্ধি করে তার বৈষয়িক কুটুবুদ্ধির তীব্রতায় অদূরণের দেশভাগ বৈষয়িক লাগার হিসাব নিকাশে সিরাজ মিয়া অসংগঠিত মুসলমানদের সংগঠিত করা যায় মনিরুজ্জামানের সকাশে। সারাক্ষণ যখন হিন্দুরা মাথার উপর শরীর ঘুরাইল একটা অপমান এখনো মাইনে নিতে হইব নাকি? হ্যাঁ আপনি খালি একবার অনুমতি দেন, ওই মনিয়ার মাথাটা আমরা পায়ে পায়ে ভালাম। বেটা বেটা তুমি খালি একবার খালি কইয়া দেখো ওই সাই হইয়া যাবে হিন্দুরা। পাকিস্তান হন এখন খালি সময় ব্যাপার। আমরা কেন দূরে থাকো? কেন মনে কথা আপনারা কত কইছি ওই চাষা আমিনুদ্দিন আর তারপরে তাসখানা দিয়ে না কি সম্মানটাই রাখলো আপনার মিয়া। হিন্দুরা আমাকে তালকো বাড়ির সীমানা দেখতে না, আমরা শুনে তার গোসল করে জোর বলে কিনা করে আমগো শরীরে কি রক্ত মাংস নাই? আর কতদিন অপমান মাইনে দিব? আর কতদিন মূর্খে তো পাকিস্তানের তো আইডিয়া যা খুশি তাই করবো, আর ইংরেজ করা যাচ্ছে তাই বন্ধ হইব। আমারে একটু ভাববার সময় দাও। এত ভাবনের সময় দেওয়া যাইব না। আমি যা বলি তোমরা মানবা? তাহলে চলো। বলে হিন্দু পাড়াগুলোতে মিটিং চলে মুসলমান পাড়া অনিরুজ্জামান, তারপর সিরাজ মিয়াও এসে অপমান করে গেছে বড় কর্তাকে। একথা আলোচনার মূল প্রসঙ্গ হয় হিন্দু পাড়ায়। হিন্দুদের কেন গোলাম নাকি মুসলমানেরা? যা বলে তাই করতে হবে। হিন্দুরা রাতে লাঠি চামাক করে পাঠশালার আঙ্গিনায়, মুসলমানরা অবস্থান নেয় সিরাজের মালিকানাধীন পতির জমিতে। হিন্দুরা স্লোগান দেয় বন্দে মাতরম, বন্দে মাতরম, লড়তে লেগে পাকিস্তান, লড়তে লেগে পাকিস্তান।
ভাইয়ের হাত ভাইয়ের লোক, কে যে গায় খুনি রে, প্রাণ ধরে উড়ি উড়ি। ছাই হয় হিন্দু পাড়া, লুট হয় মুসলমান গ্রাম, পাখিরে আত্মগোপন করে যুবতীরা, লুহিতে সিক্ত হয় মাটি, নিহত আহত মানুষের স্তূপ সুউচ্চ হয় ধানি জমির উর্বরতায়। স্থির হয় না বহমান সময়, কিন্তু একসময় প্রশমিত হয় উত্তেজনা। মুসলমানদের সান্ত্বনা হয় জয় তাদের, আর হিন্দুরা ভাবে জয় তো হলো, কিন্তু দেশ কি আর তাদের আছে? আর উভয়ের মনের গহীনে জাগে অভিন্ন প্রশ্ন, কি হলো এত রক্তক্ষয়ী ধ্বংসযজ্ঞে? রাতের অন্ধকারে মুসলমানরা সন্ধান করে স্বজনের দেহ, শনাক্ত করে শৈশবের সাথী হিন্দু যুবকের রক্তাক্ত দেহ। শৈশবের স্মৃতি তারিত মুসলমান যুবক আত্মদগ্ধ হয়, পরক্ষণে যেন পরোক্ষে সান্ত্বনা দেয় নিজেকে। এটারই দরকার ছিল, আর কতদিন হিন্দুদের অধীনস্থ অবমাননাকর জীবন। আর হিন্দুরা দেখে হিন্দু মুসলমানের মিলিত লোহিত ধারা কেমন এক হয়ে গেছে শনাক্তকরণ চিহ্নহীন। পরক্ষণে ভাবে বাপদাদার গোলাম মুসলমানদের কেন এত দুঃসাহস হবে? অবশেষে রেড ক্লিফে ছুরিতে চকচক করে নিষ্ঠুরতা, অব্যর্থ আঘাতে স্বীকৃত হয় স্বার্থ আরোপিত বিভাজন। রাজনৈতিক গুটি বিচারে বিভাজিত হয় ভ্রাতৃত্ব মনুষ্যত্ব। প্রত্যাশিত স্বাধীনতা প্রাপ্ত মনিরুজ্জামান দেখে জন্মভূমি ত্যাগী মানুষের কাফেলা, স্বজন সঙ্গী শৈশবের খেলা সাথী, প্রাপ্তির আনন্দ উচ্ছ্বসিত হয় না তার মনুষ্যের হৃদয়ে। পশ্চাতে পরিত্যক্ত বাস্তবিতা, পরিচিত প্রকৃতি, খেলার মাঠ, উদ্যান, নদী, কাফেলার রমণী মুখগুলো তার কাছে একীভূত হয়ে যায় প্রেমময়ী কল্যাণীর মুখে। এই যুবতীর স্বপ্নময়তা আবর্তিত হয়েছে তার সৃষ্টি স্থিতি প্রলয়। আর দেশান্তরী হবে সে স্বাধীনতাকে বিসর্জনের জন্য। যুবক উপলব্ধি করে মোহ স্বপ্ন আর ঘোরের অন্তঃসার শূন্যতা। বাবা চলো। অন্ধকার গাঢ় হয়, রাত গড়ায় গভীরতার দিকে, সকল স্মৃতি কাতরতা কেন্দ্রীভূত হয় আরো গভীরতর বিষাদে। আজন্ম আশ্রয় ত্যাগের বিষণ্ণতায় আষ্টে পৃষ্ঠে রক্তাক্ত হয় যুবক শশী। তবু সত্যকে মেনে নেয়ার বাস্তবতা বোধে সংহত হয় যুবক। সংযত বিষাদের রক্তাক্ত আবরণ ভেদ করে যুবক দাঁড়ায় বাস্তবের ভিত্তিভূমিতে। ছোট কর্তা, সত্যি কি তোমরা এই গ্রাম ছেড়ে চলে যাইবা? ঠাকুরের যে কোনো উপায় নেই চাচা। বড় করতে এই গ্রামের মুরব্বী, বড় করতে এই গ্রাম ছেড়ে চলে গেলে এই গ্রাম যে অন্ধকার হইয়া যাইব। আমরা বিপদে আপদে কার কাছে গিয়া খারাপ শুরু করতাম। কোনো যুক্তি না থাকলেও কিছু কিছু কাজ আমাদের মাইনে নিতে হয়। বাবারেও চলে যেতে হবে, সেটা মাইনে। ডাকাতি করার দিন শেষ হয়েছে তোমার?
কি করলা ডাকাতি কইরা? দেশটারে ভাগ করলা, মানুষগুলারে ভাগ করলা। সত্যরে মাইনে নেওয়া যে বিচক্ষণতার কাজ বাবা। সত্য কার সত্য কও তুমি? ধর্মের নামে মানুষে মানুষে বিভাজন। অখণ্ড জন্মভূমিরে কিছু লোকের তুচ্ছ স্বার্থে খণ্ডিত করা কি অধিকার আছে তোমার? মানুষে তার জন্ম ভিটা চাইনা চলে যাইবার কথা কও। আমি কনের কে বাবা? আমার মতো সামান্য একটা মানুষের কি ক্ষমতা আছে ইতিহাসের সত্য বদলায় দেই? আমি শুধু আপনারে কইতে পারি বাবা, সত্যি আমাদের চলে যেতে হবে এই গ্রাম ছেড়ে। না না, বড় কথা যাইব না, বড় কথা যাইব না এই গ্রাম থেকে। বড় করতে এই গ্রামের মুরব্বী, উনি এই গ্রাম ছেড়ে চলে গেলে এই গ্রাম যে অন্ধকার হয়ে যাইব। আমরা সুখে দুঃখে বিপদে আপদে কার কাছে কি আশ্রয় নেব ছোট করতাম? এটা তো হয় না বাবা। হয়তো এখনই সিদ্ধান্ত নিলে দরদাম মিলবে কিছু। সিরাজ মিয়া হয়তো দিতে রাজি। শশী, গভীরতর হতাশায় নতজানু হতে থাকেন একজন সামন্ত শাসক। এই মাটি তার মাতৃসম, মাতৃগর্ভের মতো উষ্ণতায় যে মাটিতে পরিপুষ্ট হয়েছে সে সীমাহীন প্রত্যাশায় তাকে আশ্রয় দিয়েছে নির্ভরতায়। এই জন্মভূমির উষ্ণ হাওয়ায় তার সজীব নিঃশ্বাস, তিল তিল স্বপ্ন শ্রম আর সত্তায় মিশে আছে যে স্বদেশ। এক কলবের খোঁচায় তাকে ছেড়ে চলে যেতে হবে, সে ঠিকানার সাথে নারী ব্যবচ্ছেদ করে। এই মাটির নিচে এই তুলসী বেদিতে আমার বাবা, আমার দাদার শেষ নিদ্রা গেছে। আমার শেষ নিদ্রা ওইখানে হইব, এখানে হইব। দেশ ছাইরা যাইবার হয় তোমরা যাও, আমি যাব না, আমি যাব না। এই মাটির উপর জন্ম থেকে অধিকার আমার। ঠিক তখন অন্ধকারের বুক চিরে বিদ্যুৎ শিখার মতো জ্বলে ওঠে মনিরুজ্জামান। প্রবেশ করে মন্দিরের চাতালে। দাদা ভাই, বড় করতে যাইব না। কেন যাইব বড় কর্তা? এটা তার দেশ, এটা তার জন্মভূমি। বড় কর্তা তার ভিটাতেই থাকবো। বাজার, বড় কর্তা তার ভিটাতেই থাকবো। ধ্রুব নক্ষত্র জল জল করে উত্তর আকাশে। উদয়াস্তহীনে নক্ষত্র গভীর সমুদ্র পথে যেমন অক্ষয় পথ নির্দেশক, তেমনি একটি নক্ষত্র জল জল করে মন্দিরের বিষণ্ণতায়। শরতের বাতাসে তবু অনির্দিষ্ট ভবিষ্যৎ, নাবিকের মতো খোঁজে গন্তব্য।